নমস্কার, আমি শুভঙ্কর। নিউক্লিয়াসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা মেদিনীপুরের আরও এক কৃতি সন্তান, কৃতি ছাত্র, তার সাথে আলাপচারিতায় এসে উপস্থিত হয়েছি। সেই কৃতি ছাত্রের নাম অরিত্র মণ্ডল। অরিত্র মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এবারের নিট ইউজি 2026-এ অরিত্রের সর্বভারতীয় র্যাঙ্ক 8028 এবং যেই মেনে তার পার্সেন্টাইল 97 পার্সেন্টাইল। এছাড়াও গবেষণার যে বিষয়, সেখানে অরিত্র অভূতপূর্ব রেজাল্ট করেছে। নাইজারে তার র্যাঙ্ক হয়েছে 910, ক্যাটাগরিতে মাত্র 51, এবং আইজারে 1018, ক্যাটাগরিতে মাত্র 113। সে খুব সহজেই গবেষণার ক্ষেত্রে পৌঁছে যেতে পারত, কিন্তু সে তার ডাক্তারি পেশাকেই বেছে নিয়েছে। সে প্রশ্ন আমরা তাকে করব। অরিত্রের বাবা রাজকুমার মণ্ডল এবং মা কাকলি মণ্ডল। রাজকুমার বাবু এবং কাকলি দেবীর কৃতি সন্তান অরিত্র আজকে আমাদের মধ্যে উপস্থিত। অরিত্র, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। অরিত্রকে এখানে আসার জন্য এবং তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা প্রথমেই অরিত্রকে ধন্যবাদ জানাবো, এবং তার যে এই এত সাফল্য, সেই সাফল্যের জন্য নিউক্লিয়াসের পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আমাদের যে আলাপচারিতা, সেই আলাপচারিতায় চলে যাব। অরিত্র, তোমার এই যে এত সাফল্য, এই সাফল্যে তুমি কাদের অবদান দিতে চাও? প্রথমত হ্যাঁ, বাবা মাদের অবদান অবশ্যই অনস্বীকার্য। তারা আমাদের জীবনের একটা অন্যতম অবিভক্ত অঙ্গ আমাদের। তাদের ছাড়া আমরা আমি এই সাফল্যে পৌঁছাতেই পারতাম না। কিন্তু যদি সত্যি কথা বলতে, যেহেতু ব্যাপারটা এখানে শিক্ষাক্ষেত্র, এই শিক্ষাক্ষেত্রের ব্যাপারে সবার থেকে যদি কারো অবদান থেকে থাকে, তা হলো আমার শিক্ষকদের অবদান এতে প্রথম আসে, এবং দ্বিতীয়তেই আসে আমাদের পিতামাতাদের অবদান। তো যদি আমি শিক্ষকদের অবদানের মধ্যে বলতে চাই, তো প্রথমত যদি আমি বলি কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের এসএস স্যারের অবদান সত্যি অনস্বীকার্য। তিনি আমার প্রত্যেকটা জীবনের বলতে ছাত্র জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমার সঙ্গে ছিলেন, এবং সবসময় আমাকে একটা গাইড করতেন। তা আমার যখনই যে কোনো ডাউট হতো, তিনি সঙ্গে সঙ্গে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেন। এবং সত্যি কথা বলতে, কেমিস্ট্রিতে আমি যেখানে যত নম্বর পেয়েছি, পুরোপুরি তা সঞ্জিত স্যারের জন্য। আমরা অরিত্র থেকে শুনে নিলাম যে তার এই সাফল্যে তার বাবা মা এবং তার শিক্ষকদের যে অবদান, তার কথা। অরিত্র, তুমি তো গবেষণার ক্ষেত্রেও এত অভূতপূর্ব রেজাল্ট করেছিলে, তারপরেও ডাক্তারি পেশাটাকেই কেন বেছে নিলে? এবারে ব্যাপারটা হচ্ছে কি, গবেষণা এমন একটা বিষয় যেখানে আমাদের প্রচণ্ড ধৈর্য একটা বিষয় থাকে। আমি মনে মনে নিজেকে প্রস্তুত করেছিলাম যে হ্যাঁ, আমার সেই ধৈর্য আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও যখন একটু গভীরে ভাবনা চিন্তা করলাম, একটু সমস্ত বিষয়কে একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম, তখন এটাই বুঝতে পারলাম যে হ্যাঁ, গবেষকদের তো দরকার আছে এই পৃথিবীতে, কিন্তু আমাদের এই ভারতবর্ষের মতো এই হিউজ পপুলেশন কান্ট্রিতে সবার থেকে বেশি যেটা দরকার, সবার থেকে যেটা এখন মানুষের অভাব বোধ করছে মানুষ, যার তিনি হচ্ছেন একটা একটা দয়াবান, একজন দক্ষ ডাক্তার। এবং সেই লক্ষ্যের দিকেই আমি আমার প্রথম পদক্ষেপ নিয়েছি, এবং আশা করছি সকলের আশীর্বাদে আমি তাতে সফল হয়ে উঠব। অরিত্র বলল যে এই সমাজে প্রতিটা পেশার মানুষেরই প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তার বাইরে দাঁড়িয়েও সবথেকে বেশি এই সময়কালে যে পেশার মানুষের প্রয়োজন রয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে যারা সবথেকে ভালো এগিয়ে আসবে, সেই চিকিৎসক
দের প্রয়োজনীয়তা এবং সেই ভাবনা থেকেই অরিত্রর ডাক্তার হওয়ার ইচ্ছে। আচ্ছা অরিত্র, প্রত্যেকের একটা নিজের ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, আমি ডাক্তারিতে চান্স পেলে আমি এই কলেজে ভর্তি হব বা ওই কলেজে ভর্তি হব। সেক্ষেত্রে তোমার কোনো নিজস্ব ভাবনা বা ইচ্ছে যদি বলো তুমি আমাদের। প্রথমত আমার সব থেকে, যখন আমি ক্লাস 8-এ ইতিহাস পড়তাম, তখন একটা ইতিহাসের পাতায় আমি পড়েছিলাম 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ, বোধহয় তার নামটা এটাই ছিল, কলকাতা মেডিকেল কলেজই ছিল, তিনি সেটা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটি ছিল ভারতবর্ষের সর্বপ্রথম চিকিৎসা শাস্ত্রের কলেজ। তো ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে যদি ডাক্তার হই, যদি কোনোদিন ডাক্তারি পড়ার আমি সুযোগ পাই, তাহলে আমার প্রথম প্রায়োরিটি অবশ্যই থাকবে কলকাতা মেডিকেল কলেজ, যদিও এখন তার নাম মেডিকেল কলেজ কলকাতা। তাহলে অরিত্রের কথাতেই স্পষ্ট যে তার যা স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন, সেই স্বপ্নকে অরিত্র বাস্তবায়িত করতে চলেছে। কলকাতা মেডিকেল কলেজে অরিত্র তার চিকিৎসক হয়ে ওঠার প্রথম ধাপে সেই কলকাতা মেডিকেল কলেজেই সে ভর্তি হবে, এটাই তার বর্তমান লক্ষ্য। আচ্ছা অরিত্র, অসংখ্য কেমিস্ট্রির ইনস্টিটিউট রয়েছে, তারপরেও তুমি নিউক্লিয়াসকেই কেন বেছে নিলে? নিউক্লিয়াস একাডেমি একটা এমন জায়গা যেখানে আমরা শুধুমাত্র মানে ফিজিক্যাল কেমিস্ট্রির স্পেশালাইজেশন বা অর্গানিক কেমিস্ট্রি স্পেশালাইজেশন বা ইনঅর্গানিক কেমিস্ট্রি স্পেশালাইজেশন এরকম নয়, সমস্ত কিছু স্পেশালাইজেশন এখানে পাওয়া যায়। আমি প্রথমেই নিউক্লিয়াসের খবর পাইনি, দুর্ভাগ্যবশত। আমার সত্যি এটা সারা মানে জীবনের একটা দুঃখ রয়ে যাবে যে আমি আমার জীবনের হয়তো একটা বছর কাটিয়ে দিয়েছি শুধুমাত্র একজন নিজের ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ হবে এরকম একজন দক্ষ মানে শিক্ষকের। কিন্তু তাই হোক, আমি লাস্টের অন্তত 1.5 বছর তো পড়ার সুযোগ পেয়েছি এবং সেই 1.5 বছরকে আমি অত্যন্ত যতটা সম্ভব ইউটিলাইজেশন করার চেষ্টা করেছি এবং আমি এ বিষয়ে গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি যে যদি কেউ কেমিস্ট্রি সাবজেক্টটাকে ভালোবাসার চেষ্টা করে তাহলে সেটা এখানেই সম্ভব, এখানেই সে সেই অনুভূতি লাভ করতে পারবে। আচ্ছা, তোমার যে এই সাফল্য, এখানে তো কেমিস্ট্রি সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কেমিস্ট্রিতে সফলতা পাওয়ার ক্ষেত্রে নিউক্লিয়াসের যে ভূমিকা সেটা কতখানি? অনেকখানি। প্রতিদিন মানে ধরুন আপনি কোনো একটা চ্যাপ্টার পড়লেন, সেই চ্যাপ্টারটা আপনি কতটা ভালোভাবে পড়েছেন এটাও তো একটু জানা দরকার আমাদের যদি নাই জানতে পারলাম যে আমরা আমাদের প্রিপারেশনের কতটা সেই পর্যায়ে পৌঁছাতে পেরেছি যে আমরা নিট নামক একটি চূড়ান্ত পরীক্ষার কতটা নিজেদেরকে সেখানে নিগড়ে দিতে পারবো, তার একটা মক টেস্টেরও তো আমাদের প্রয়োজন আছে। তাই প্রতিটি চ্যাপ্টারের পরে বা হয়তো 3-4টা চ্যাপ্টার একসঙ্গে হয়ে গেল, তারপরে যে পুরোনো চ্যাপ্টারগুলো আমাদের মনে আছে কিনা সেইটার যে একটা রিভিশন হওয়ার দরকার আছে, এই জন্য একটা যে পরীক্ষা নেওয়া এটা এখানেই হয়। এবং পরীক্ষায় শুধু হয় না, সেই চ্যাপ্টারগুলোকে আবার সংক্ষেপে ঘুরিয়ে ঘুরিয়ে তার যে কোর কনসেপ্টগুলো আবার ঘুরে পড়ানো হয়, যাতে আমাদের সেই জিনিসটা মানে আমাদের মস্তিষ্কে গাঁথা হয়ে রয়ে যায় এবং তা কখনোই মানে আমরা পরীক্ষার হলেও চেষ্টা করলেও হয়তো ভুলে যেতে পারবো না। আচ্ছা, এই যে তোমার কথাতেই উঠে এলো প্রশ্ন এবং প্র্যাকটিসের যে বিষয়টা, এই প্র্যাকটিস করার সাথে সাথে তোমাদের যে ডাউটগুলো থাকতো সেগুলো ক্লিয়ার করার ক্ষেত্রে স্যার কতটা আগ্রহী থাকতেন বা কতটা সহযোগিতা করতেন তোমাদের? তো প্রথমে আমি এটা বলতে চাইবো যে অনেক স্যারেরা হয়তো আছেন যে কোনো একটা ভালো ছাত্র মানে মানে আমি নিজেকে বলবো না, বা আরো অনেক আমার থেকে অনেক ভালো ছাত্ররা আছেন, তাদেরকে তারাও সঞ্জিত স্যারের কাছে পড়েছেন, অন্যান্য স্যারের কাছেও পড়েছেন, কিন্তু স্যার কোনোদিন কাউকে তাদের এক্সট্রা যে প্রায়োরিটি দেওয়া এরকম তিনি অবশ্যই দিয়েছেন, আমাদের প্রায়োরিটি দিয়েছেন, তিনি সকলকে সমান প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছেন। তিনি সবসময় যে শুধু আমাদেরই ডাউট নিয়ে বসে থাকতেন এমনটা নয়, তিনি সকলের ডাউট ক্লিয়ার করার জন্য সর্বদা আগ্রহী, সর্বদা সচেষ্ট। এবং তিনি হয়তো
এরকমও হয়েছে যে আমরা রাত 12টার সময় গেছি রাত্রেবেলা ডাউট ক্লিয়ার করে, স্যার তখন আমাদের না বলতেন না। হ্যাঁ, আমরা বুঝতে পারতাম স্যারের মধ্যে সেই ক্লান্তি চলে আসছে, কিন্তু তিনি সেই ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে আমাদের ডাউটকে সবার আগে প্রায়োরিটি দিয়েছেন, এবং ক্লাসেও তিনি সর্বদা আমাদের ডাউটকে আগে ক্লিয়ার করেছেন, তারপরে তিনি নতুন কিছুতে মানে যাওয়ার ক্ষেত্রে তিনি অগ্রসর হয়েছেন। এবং তার এবারে হয়তো অনেকে ভাববে যে তাহলে সবসময় কি ডাউটই ক্লিয়ার হবে, এবার হাজারো ডাউট থাকবে, কিন্তু অবশ্যই এটাই তার হচ্ছে গিয়ে তার স্টাইল, এটাই তার হচ্ছে দক্ষতা। তিনি আমাদের ডাউটও ক্লিয়ার করতেন এবং আমাদেরকে সিলেবাসেরও যথেষ্ট দ্রুত গতিতে অগ্রসর হতো। এ নিয়ে আমার কোনো দ্বিধাবোধ নেই। তার মানে একটা প্রশ্ন এখান থেকে আমি তোমায় করতেই পারি, যে এই যে প্রশ্ন প্র্যাকটিস এবং ডাউট ক্লিয়ার, এই যে গোটা বিষয়টা, এটা এই যে তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছ সেক্ষেত্রে তোমাদেরকে কতটা সহযোগিতা করেছে বা কতটা ইম্প্যাক্ট ফেলেছে তোমাদেরকে এই সফলতা পাওয়ার ক্ষেত্রে? একটা ডাউট শুধুমাত্র একটা কোশ্চেন নয়, একটা ডাউট মানে একটা কনসেপ্ট, যে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা আরও 10টা অঙ্ক করতে পারবো। আমাদের কোনো একটা সাবজেক্টে কোনো একটা প্রশ্ন ডাউট হচ্ছে মানে সেটা এরকম নয় যে সেটা আমরা শুধু পারলাম না, এটা নয়। সেই জিনিসটা আমরা পারলাম না কেননা আমাদের সেই কনসেপ্টটা নেই যে আমরা সেটাকে সলভ করতে পারবো। সেই কনসেপ্টটা যত আমরা নিজেদের মধ্যে আত্মসাৎ করতে পারবো, যতটা আমরা সেটাকে গ্রহণ করতে পারবো, যতটা সেটাকে আমাদের মাথায় ঘুরাতে পারবো যে এই জিনিসটা এভাবে কাজে লাগিয়ে এভাবে আমরা আরও 10টা অঙ্ক করতে পারবো। এই জন্যে ডাউটের অবদান অবশ্যই সবার আগে, কেননা সেটাই আমরা জানি না, সেটা আমরা জানলাম। এটাই হচ্ছে সবার থেকে বেশি। ডাউট খুবই দরকারি এবং সেটা সলভ করাও খুবই দরকারি, স্যার যেটা করে এসেছেন আমাদের জন্য। তো অরিত্র নিশ্চিতভাবেই তার কথার মধ্য দিয়ে আমাদের জানালো যে এসএস স্যারের এই পরীক্ষা নেওয়া এবং তার যে ডাউট ক্লিয়ার করা, সেটা তাদের কম্পিটিটিভ পরীক্ষায় কতটা প্রভাব ফেলেছে বা সফলতা পাওয়ার ক্ষেত্রে তার অবদান কতখানি রয়েছে। অরিত্র, তোমার থেকেই শুনেছিলাম বা তুমি একবার বলেছিলে যে যদি কেমিস্ট্রি শেখার ইচ্ছা হয় তাহলে এসএস স্যারের কাছে আসো। মানে এইটা বলার কারণটা কি? মানে তুমি কি এমন দেখেছিলে যে বলেছিলে যে অন্য কোথাও তো যেতে পারে, কিন্তু এসএস স্যারের কাছেই কেন যাবে কেমিস্ট্রি শেখার জন্য, এটা কেন বলেছিলে? তো এটা করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তো অবশ্যই আছে, কেননা স্যার মানে কি বলবো, অনেকেই মানে ধরুন একজন প্রফেসর, তিনি তো কেমিস্ট্রির মানে সমস্ত কিছু জেনে গেছেন, তার মানে সমস্ত কিছু হয়তো নয়, মানে তা অধিকাংশই জানা হয়ে গেছে, কিন্তু সেই জানাকে অন্য কাউকে জানানোর যে দক্ষতা সেটা সকলের মধ্যে থাকে না। এই যে দক্ষতা সঞ্জিত স্যারের মধ্যে, মানে যে ছাত্র একদিন সঞ্জিত স্যারের কাছে পড়বে, আমি সেটা নিশ্চিতভাবে বলতে পারি সে সারা জীবন যতদিন তার কেমিস্ট্রি সাবজেক্টের দরকার পড়বে তিনি মানে সেই ছাত্র সঞ্জিত স্যারের কাছেই পড়বেন, অন্য কোনো কারো কথা তিনি ভাববেনই না। কেননা সঞ্জিত স্যারের মধ্যে সেই দক্ষতা আছে, তিনি যেটা জানেন সেটা আমাদের জানাতেও পারেন এবং তার জ্ঞানের ভাণ্ডার সত্যি অফুরন্ত। আমরা আজ পর্যন্ত হয়তো কয়েক হাজার ডাউট আমরা নিয়ে এসেছি, কয়েক হাজার, মানে আমি নিজেই পার্সোনালি হয়তো 4-5 হাজার ডাউট, এরকম তো স্যারের কাছে বোধহয় হাজারো স্টুডেন্ট পড়ে, এক বছরে হাজার হাজার স্টুডেন্ট বেরোচ্ছে। তো তাদের এত ডাউট হয়তো কোনোদিনই আটকায়নি স্যারের একটা কোশ্চেন, মানে সত্যি এটা আমাদেরকে অভিভূত করে। স্যারের কাছে কেমিস্ট্রি শিখতে চাইলে এসএস স্যার কেন, খুব সুন্দরভাবে অরিত্র আমাদেরকে জানালো। আচ্ছা, স্যার কি শুধুমাত্র তোমাদেরকে কেমিস্ট্রির শিক্ষা দিতেন, নাকি তোমাদের জীবনে সফলতা হওয়ার যে চাবিকাঠি সেই বিষয়ে তোমাদেরকে কতটা মোটিভেট করতেন? তো আমি আগেও বলেছি, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তিনি সেটা আমাদের অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা যখন এলেন আকাশের পরীক্ষায় কম নাম্বার পেতাম বা আমরা যখন ডিমোটিভেটেড হয়ে পড়তাম, তখন সঞ্জিত স্যার সত্যি আমাদের বলতেন যে এগুলো মক টেস্ট, এগুলো থেকে আমাদের কম যত পাবো সেটা তত ভালো, সেটা একটা মোটিভেশন।
যে এই কম নাম্বারটা আমাদের কাছে একটা ডিপ্রেশনের বিষয় নয়, এটা আমাদের কাছে একটা মোটিভেশনের বিষয়, যে আমরা এখানে ভুল করেছি তার মানে আমরা ওই কোশ্চেনগুলো বা ওই কনসেপ্টগুলো জানি না, এটাই তো আমাদের চূড়ান্ত পরীক্ষা নয়, আমাদের চূড়ান্ত পরীক্ষা আমাদের সামনে অপেক্ষা করছে। তো সেই চূড়ান্ত পরীক্ষায় যাতে ভুল না হয় তার জন্য এই মক টেস্টগুলোতে ভুল হওয়া জরুরি, এটা আমাদের তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন। এবং শুধুমাত্র যে সেটাই তাও নয়, জীবনে নিজেদের সেলফ কন্ট্রোল কতটা জরুরি, অনেক বিষয়ে আমাদের আমরা অনেক কিছুতে মোটামুটি ধরুন আমাদের তো এটা টিনেজ, আমরা এই সময় আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড চলে, তো এই সময় আমরা অনেক কিছু বিষয় অ্যাট্রাক্টেড হয়ে যাই, কিন্তু সেই সমস্ত বিষয় থেকে আমাদের কিভাবে দূরে থাকতে হবে সেই সমস্ত বিষয় সম্বন্ধে আমাদের প্রিকশন দেওয়া, মানে আমাদের একটা আগাম সতর্কবার্তা দেওয়া যে এটা হলে এটা হবে, এটা থেকে এই খারাপ জিনিসটা হতে পারে, সেটাকে কিভাবে অ্যাভয়েড করতে হবে, তিনি আমাদের সে সমস্ত বিষয়ে যথেষ্ট বুঝিয়েছিলেন। এবং তা সত্যি আমাদের সাফল্যের ক্ষেত্রে, আমার সাফল্যের ক্ষেত্রে অত্যন্ত অনস্বীকার্য, এবং আমাকে সেটা বলতেই হবে। রসায়নের পাঠ থেকে জীবনের পাঠ, এই উভয় পাঠদানের মধ্য দিয়েই এসএস স্যার প্রতিটি ছাত্রকে তার জীবনের সফলতার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে বার্তা প্রতি মুহূর্তে দিয়েছেন, বা তার পড়ানোর মধ্য দিয়ে তিনি সেই ছাত্রদেরকে জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে যেভাবে মোটিভেট করতেন, সেই সামগ্রিক বিষয়টা অরিত্র বলল। এবং এসএস স্যার কীভাবে ওর সফলতার ক্ষেত্রেও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটাও অরিত্র আমাদেরকে বলেছে। এইবার আমরা একটু অন্যরকম প্রশ্নে চলে যাব। আপনারা আমাদের এই আলাপচারিতা শুনতে শুনতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অরিত্র কত ভালো কথা বলে। এর পেছনে একটা কারণ আছে, কারণ অরিত্র একজন ছাত্রের পাশাপাশি খুব ভালো সঞ্চালক। স্কুলে যখন কোনো অনুষ্ঠান হতো, পুরস্কার বিতরণী সভা হতো, স্কুল থেকেই অরিত্র সঞ্চালনা করত। তো আজকের এই আলাপচারিতায় একদিকে যেমন আমি আছি, আবার উল্টো দিকে অরিত্রও রয়েছে। অরিত্র, এই যে গোটা সময়টা তোমার প্রস্তুতির সময়, সেই সময়কালে তোমার জীবনচর্চা কেমন ছিল, বা তুমি কিভাবে একটা দৈনন্দিন রুটিনের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করেছো, সেটা যদি একটু আমাদেরকে জানাও। প্রথমে একটুখানি ঘুমানোর দিক থেকে আমরা আবার ঘুমানোতে পৌঁছাই। তো রাত্রেবেলা আমি প্রতিদিন, আমার একদম ফিক্সড সময় ছিল যে আমি প্রতিদিন 3টের সময় ঘুমাতে যেতাম। 3টে মানে 3টের দিকে ঘুমাতে যেতাম, কেননা আমি একটু লেট নাইট স্টাডিতে বেশি পছন্দ করতাম। আমি সকালবেলা একদম উঠতে পারতাম না। আমি অনেক চেষ্টা করেছি যে আমি রাত্রেবেলা 10টায় ঘুমিয়ে পড়বো, সকাল 6টায় উঠে পড়বো বা 5টায় উঠে পড়বো, অনেক চেষ্টা করেছি, কিন্তু সকালবেলার ঘুমটা একটা ডিপ ঘুম হয়, সেই ঘুম থেকে আমাদের উঠতে মোটেই ইচ্ছে করে না। তাই আমি আমাদেরকে তো পড়তেও হবে, তাই উপায়ও নিজেদেরকেই বার করতে হবে। তাই আমি এই উপায় বার করলাম যে তাহলে আমি রাত্রেবেলায় তো আমার ঘুম তো পাই না, তাহলে রাত্রেবেলায় যদি আমি তাড়াতাড়ি মানে দেরি করে ঘুমাই, তাহলে ওই সময় আমার পড়াটা দেখছি আমার ভালো মনেও থাকছে, এবং আমি আমার সময়ের কমপ্লিট ইউটিলাইজেশনটা করতে পারছি। তো তাই আমি রোজ 3টে ঘুমাতাম। আমি দৈনন্দিন, আমি একদম সত্য কথা বলছি, আমি 7 ঘন্টা প্রতিদিন ঘুমাতাম। এবার অনেকে ভাবে যে 5 ঘন্টা ঘুমায়, যারা নির্দয় তারা ঘুমায় না, এসব ভাবে, কিন্তু না। আমি এবং আমার যারা বন্ধু আছে, যারা আমার থেকেও হয়তো ভালো রেজাল্ট করেছে, তারাও আমাদের একটা আমাদের বন্ধুদের মধ্যে একটা কথোপকথন হতো যে ঘুমানো সবার থেকে বেশি জরুরি। আমাদের যদি না ঘুমায়, আমাদের প্রত্যেকটা ব্রেন সেল কমপ্লিটলি অ্যাক্টিভেটই হতে পারে না। তারা তাদের কমপ্লিট তাদের কমপ্লিট অ্যাক্টিভেশন না হলে তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারে না তখন। আর নিট এমন একটা পরীক্ষা যে কমপ্লিট আনপ্রেডিক্টেবল কোশ্চেন আছে, সেখানে এরকম নয় যে আমরা একটা ইতিহাসের 5 নম্বরের কোশ্চেন মুখস্থ করে এলাম, সেটাই লিখতে হবে, পরীক্ষা ওটাই মুখস্থ করে আমাদের উগড়ে দিতে হবে, এরকম ব্যাপারটা নয়। আমাদের কনসেপ্ট বুঝতে হবে, তারপর আমাদের বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সেটাকে পরীক্ষার হলে আমাদের করে আসতে হবে। এটাই হচ্ছে নিট পরীক্ষা, এবং কম সময়ের মধ্যে। তাই আমাদের ব্রেন সেল অ্যাক্টিভ থাকা সবার আগে জরুরি। তো এরকম 3টে থেকে 10টা অবধি ঘুমাতাম। আমি 10টায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট আমার দেরি করে হতো, স্বভাবতে বোঝা যাচ্ছে যে অনেকের হয়তো সেই সময় লাঞ্চের সময় হয়ে যেত, আমি তখন ব্রেকফাস্ট করতাম। তো যাই হোক, ব্রেকফাস্ট করে 12টা মোটামুটি, তারপর 10টার পর 10:30টার মধ্যে আমার ব্রেকফাস্ট হয়ে যেত। তারপরে আমি গিয়ে আবার পড়াশোনাটা এরকম ছিল না যে আমার যে আজকে আমি
কেমিস্ট্রি পড়বো, আজকে আমি ফিজিক্সই পড়বো, আজকে আমার বায়োলজি পড়বো। আমি 10:30টার সময় বসে 10টার সময় ঘুম থেকে উঠে ভাবতে শুরু করে দিতাম যে আমি আজকে কোন কোন সাবজেক্টগুলো আমার ল্যাকিং আছে, সেই কোন স্যারের কাছে আমার পড়া করতে বাকি আছে। অবশ্যই যে আমরা একটা শিক্ষক আমরা নিই কেন, কেননা সেই শিক্ষক আমাদের গাইড করে যে এই সময় এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে, বা আজকের দিনে আমি এইটা পড়বো, এত দূর অবধি পড়বো। এগুলো আমাদের একটুখানি প্রথমে পরিকল্পনা করে নিতে হয়। মানে এরকম নয় যে আজকে সকালবেলা উঠে আমাকে কেমিস্ট্রি পড়তে হবে, আমি সকালবেলা উঠে ঠিক করব যে আমার এখন ফিজিক্স করতে মন করছে না, আমি এখন কেমিস্ট্রি পড়বো না, আমি এখন বায়োলজি পড়বো। তাতে কি হয় যে আমাদের সেই যে পছন্দের যে সাবজেক্টটা ওটাই আমরা পড়লে সেটা সবথেকে বেশি আমাদের মনে থাকে এবং সেটা তত ফ্রুটফুল হয়। তো এরপরে এরকম 10:30 থেকে আমি 1:30 অবধি পড়তাম। তারপর 1:30 হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমানোর প্র্যাকটিস প্রথম থেকেই বন্ধ করে দেওয়া হলো, কেননা ওই সময় আমাদের নিট পরীক্ষা হবে। আমাদের পরীক্ষা শুরু হবে 2টা থেকে 5টা অবধি, তো 3 ঘন্টার পরীক্ষা। তাই দুপুরে ঘুমানোটা একদম 11 থেকেই বন্ধ করে দেওয়া হয় ভালো, কেননা অভ্যাস করতে করতে এক সময় আর দুপুরে ঘুম পাবে না। একদিন মানে প্রথম দিন হয়তো ঘুম পাবে, খুব ঘুম পাবে, হয়তো সেদিন আধ ঘন্টা ঘুমালাম, পরের দিন 10 মিনিট ঘুমাবো, তারপর দিন আর ঘুমাবোই না, ঘুমই পাবে না, অটোমেটিক এটা হয়ে যাবে। তো তাই ঘুমানোর ওখানে আমি ঘুমাতাম না। তো 1:30 থেকে 2টো অবধি খাওয়া দাওয়া হলো, একটু ঘোরাফেরা হলো। তারপর 2টো থেকে আবার বিকেল 6টা অবধি আমি আবার কমপ্লিট যে সাবজেক্টটা ভেবে এসে গেছি যেটা পড়তে হবে আমি সেটা আবার পড়তে শুরু করে দিলাম। তারপরে আমার যেটা সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ অন্তত আমার সাফল্যের জন্য, তো প্রথমে শিক্ষকরা, তারপর বাবা মারা, তারপরে কোনো ব্যক্তি নয়, খেলাধুলো। কেননা খেলাধুলো এমন একটা জিনিস যে সারা দিনের যেটা আমাদের মাইন্ডে যেটা একটা মানে ক্লান্তি আসে সেটা তো দূর করেই, উপরন্তু তারপরে যে আমাদের রাত্রেবেলা পড়তে হবে এই জন্য মনকে ফুর্তি যোগায় এই খেলাধুলা। তাই 6টা থেকে 7টা অবধি আমি প্রতিদিন 1 ঘন্টা শরৎপল্লী এখানে সামনে মাঠ আছে সেখানে আমরা ফুটবল খেলতে যেতাম। আমারও অনেক বন্ধুরা আছে যে তারাও আমার সঙ্গে যেত, তারাও যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। তাই আমি মনে করি খেলাধুলো কখনোই সাফল্যের থেকে আমাদেরকে মানে পিছু হটতে পারে না, মানে আমাদেরকে একটা যে ব্যাকপুল করবে এরকমটা না, খেলাধুলা বরং আমাদের পুশ করবে সেই সাকসেসের পেছনে। হ্যাঁ অবশ্যই পরীক্ষা যখন চলে এসে 2-2.5 মাস বাকি আছে তখন আমাদেরকে একটু খেলাধুলা বন্ধ রাখতেই হবে, কেননা এই সময় একটু হাই প্রেশারের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। মানে একদম প্রতিদিন পরীক্ষা, আজকে এই স্যার, আজকে আকাশ, আর কালকে এলেন, এরকম পরপর শিডিউল চলতে থাকে, তো ওই সময় একটু বন্ধ রাখতে হয়। কিন্তু তাছাড়া আমি প্রতিদিনই খেলতে যেতাম, খেলা খুবই জরুরি। তারপরে 7টা থেকে 7:30টায় আবার বিকেলে টিফিন করে 7:30 থেকে 10:30 অবধি আমি হচ্ছে গিয়ে আবার যে সাবজেক্ট পড়া সেটা পড়লাম। আচ্ছা 10:30 থেকে তারপরে এবারে হচ্ছে গিয়ে একটুখানি ব্রেক নিলাম, 10:30 থেকে 11টা অবধি আবার খাওয়া দাওয়া হলো। এরপর 11টা থেকে 3টে অবধি আমি প্রতিদিন পড়তাম। কিন্তু সত্যি কথা বলতে আমি আমার ছাত্র জীবনে আমি ফুটবল যেমন খেলতেও ভালোবাসতাম, ফুটবল দেখতেও ভালোবাসতাম। তাই মাঝে মাঝে হয়তো সপ্তাহে একদিন হয়তো কোনো খেলা আছে, আমি অবশ্যই রিয়াল মাদ্রিদের প্রচুর বড় ফ্যান, তো রিয়াল মাদ্রিদের খেলা থাকলে আমি হয়তো সপ্তাহে একদিন, হয়তো ওদের বলো দেরি করে লেট নাইট শুরু হয় 2টো থেকে, হয়তো 2টো থেকে 3টা অবধি বা 2টো থেকে 3:30 অবধি 4টা অবধি একটু খেলা দেখে নিলাম। কেননা একটু খেলা দেখাও মাইন্ড রিফ্রেশ হয়, সেটা কেউ চাইতেও পারে নাও পারে, কিন্তু আমি দেখতাম। তারপরে আবার পুরোনায় সেই একই রিপিটেশন হতো। অরিত্র অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলল। যে কোনো ক্ষেত্রে আমাদের শরীরের বিশ্রাম যেমন প্রয়োজন রয়েছে, ঠিক তেমনই মস্তিষ্কের বিশ্রামও জরুরি। তাই পড়াশোনার সাথে সাথে আমাদের শরীরের এবং মস্তিষ্কের রেস্ট দেওয়ার জন্য ঘুমানোটাও প্রয়োজন। এবং একই সাথে ও আরেকটা উপদেশ দিয়েছে যে দুপুরে ঘুমানোর অভ্যেসটা যারা এই নিট পরীক্ষা দাও তাদেরকে ত্যাগ করতে হবে। এবং আরও একটা বিষয় বলল, এখানেও স্বামী বিবেকানন্দের একটা কথা যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। আমরা দেখেছি অনেক অভিভাবকরা মনে করেন যে পরীক্ষা, পড়াশোনা, ক্লাস, একটা ছেলের এক্সট্রা যে ক্রিয়েটিভিটি, ছবি আঁকা হতে পারে, গান হতে পারে, নাচ হতে পারে, খেলাধুলো হতে পারে, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এগুলো কখনোই আমাদের ভালো ফলের বা ভালো সাফল্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। উল্টে আমাদের মনের
বিচরণকে আরও প্রসারিত করে, আমাদের মনকে আরও আনন্দিত করে। তাই পড়াশোনার সাথে সাথে আমরা অতীতেও যাদের সাথে কথা বলেছি তারা বলেছে তারা কেউ প্রচুর গান শুনতো, ছবি আঁকতো। তাই যারা অভিভাবকরা শুনছেন তাদের কাছে বার্তা যে পড়াশোনার সাথে সাথে আপনার সন্তানের এক্সট্রা যে ক্রিয়েটিভিটি আছে সেখানে বাধা দেবেন না, সেটাকেও প্রসারিত হতে সহযোগিতা করুন। আলাদা করে আর প্রশ্ন করার কিছু নেই। অরিত্র পড়াশোনা ছাড়া আর কি করতো নিজের মুখেই সবটা বলে দিয়েছে। ও খেলা দেখতে ভালোবাসতো, ও ফুটবল খেলতে ভালোবাসে। ফুটবল মানেই আমরা কিছুদিন আগেই বিশ্বকাপ গেল। তো অরিত্র, এই বিশ্বকাপে তুমি কোন দলকে সমর্থন করতে? পর্তুগাল। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কেননা আশা একটা ক্ষীণ জেগেছিল। রোনাল্ডো যে ভরসা আমাদের দেখিয়েছিল, যে দিশা আমাদের দেখিয়েছিল, যে পর্তুগালের মতো একটা দলও বিশ্বকাপের স্তরে নিজেদেরকে একটা ওয়ান অফ দ্য ফেভারিটস ফর দ্য ওয়ার্ল্ড কাপ হিসেবে নিজেকে যে মানে নিজেকে প্রস্তুত করেছিল, যেরকম রিপ্রেজেন্ট করেছিল আমাদের সামনে, সেটা থেকে একটু ভরসা জেগেছিল পর্তুগালের প্রতি। কিন্তু যদি রোনাল্ডোর প্রতি আমার যে একটা বিরাট, আমি তার একজন বিগ ফ্যান, বড় ভক্ত, সেটাকে যদি আমি সাইডে রাখি, একটা পুরোপুরি একটা মানে কোঅর্ডিনেটেড গুড গেম যারা খেলে, মানে যারা খুব ভালো মানে কুইক কাউন্টারে বা যাই হোক, মানে খেলাধুলার টার্মস এগুলো, কুইক কাউন্টার পজিশন রাখতে ভালো পারে, তো সেরকম হিসেবে দেখতে গেলে আমি এবছর ফ্রান্সকে একটু ফেভারে রেখেছিলাম, যে হয়তো এরা একটু ভালো করতে পারে। কিন্তু স্পেন সত্যি মানে তারা বুলি করেছে ফ্রান্সকে, তারা তাদেরকে বলের মানে পজিশনেই থাকতে দেয়নি। সত্যি এই বিশ্বকাপটা আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে। ফ্রান্সের ওই যে ছোট্ট ছোট্ট করে পাস, অসংখ্য পাস গোটা ম্যাচ জুড়ে, এবং তাদের ডিফেন্স স্পেনের, যার ফলেই তারা আজকে বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক আর্জেন্টাইন সমর্থক তারাও আশা করেছিল যে আর্জেন্টিনা হয়তো এবারে বিশ্বকাপটা পেতে পারে, কিন্তু এই আর্জেন্টিনাকে নিয়ে অনেক গুঞ্জনও শোনা যায়। তো তুমি কি বলতে চাও আর্জেন্টিনাকে নিয়ে? আমার তো আলাদা করে কিছু বলার নেই। যারা চোখের সামনে দেখতে পাচ্ছে তারা সবই দেখতে পাচ্ছে, আলাদা করে যারা আমাকে দেখানোর দরকার পড়বে না। বেশ, অরিত্রের ইঙ্গিতটা বোঝা গেল। নতুন করে আর এ নিয়ে বিতর্কে না যাওয়াই কিছু বলারও নেই, না যাওয়াই ভালো। পড়াশোনা হলো, খেলাধুলা হলো, এবার আমরা একটু খাবার দাবারের দিকে যাই। অরিত্রের প্রিয় খাবার? আমার প্রিয় খাবার বলতে আমি ছোটবেলা থেকে একটু ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে ভীষণই ভালোবাসি, কেননা ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা একটা অভূতপূর্ব দুটোর একটা যেন কম্বিনেশন, সেটা পেলে আর আমার অন্তত ওটা খুব ভালো লাগতো। আচ্ছা, এই যে এত সুন্দর সাফল্য, তারপরে কি অরিত্রকে তার মা রাইস আর চিলি চিকেন খাইয়েছে? ব্যাপারটা হচ্ছে সাফল্যটা পেয়েছি একটা খুবই দুঃখের মুহূর্তের মধ্যে, কেননা আমার দাদু মানে ঠাকুরদা মানে বাবার বাবা মারা গেছেন এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর ঠিক আগের দিন। তো এখনো হয়নি, কিন্তু দাদুর মানে দাদুর একটা স্বপ্ন ছিল তার দুই নাতির মধ্যে একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে। তো একজন তো ডাক্তারের পথে পা বাড়িয়েছে, আরেকজন ইঞ্জিনিয়ার নয়, আরেকজন রেলের ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছে, সেও পরীক্ষা দিচ্ছে। তো দাদুর একটা স্বপ্ন পূরণ করতে পেরে ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার থেকেও বেশি আনন্দ লাভ করছি। বেশ, অরিত্রের দাদু সবসময় আশীর্বাদ করে গিয়েছে অরিত্রের এই সফলতার জন্য। তো আমরা একদম আমাদের এই আলোচনার, এই সাক্ষাৎকারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অরিত্র, তোমার যে সাফল্য এবং তোমার নিজেকে প্রস্তুত করার যা বিষয়, তুমি সবটাই আমাদের দর্শক বন্ধুদের বললে। আগামীর যারা পরীক্ষার্থী তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও? বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো যে ডাক্তার তারাই হয় যারা কঠিন পরিস্থিতিতেও নিজেদের মস্তিষ্ককে স্থির এবং ঠান্ডা রাখতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই জন্যই নিট পরীক্ষায় 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 180 মিনিটে 180টা কোশ্চেন করতে হয়।
যাতে সেই প্রেসার আমরা আগেই ছুরি হাতে তুলে নেওয়ার আগে, মানে ছুরি অবশ্যই কাউকে মানে আঘাত দেওয়ার জন্য নয়, প্রাণ বাঁচানোর জন্য হাতে তোলার আগে যাতে কলম তুলে আমরা সেই প্রেসারটা অনুভব করতে পারি। তো সেই জন্য পরীক্ষাটা এরকম ভাবে রাখা হয়েছে। তাই কুল মাইন্ডেড থাকাটাই হচ্ছে গিয়ে নিট পরীক্ষার সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং আশা করছি আমার আগামী শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জ অতিক্রম করে উঠতে পারবে এবং ভবিষ্যতের ডাক্তার হওয়ার পথে তারা অগ্রসর হতে পারবে। ছুরির থেকেও কলমের ধারটা বোধহয় অনেক বেশি, সেটাই বোঝাতে চাইল অরিত্র। এবং খুব সুন্দরভাবেই যারা আগামী পরীক্ষার্থী তাদের বার্তা দিল যে স্থির হয়ে মস্তিষ্ককে শান্ত রেখে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, এবং তার লক্ষ্য যদি স্থির থাকে এবং পরিশ্রম যদি কঠোর হয় তাহলে নিশ্চিতভাবেই সে তার জীবনে সফল হবে এবং সফলতা পাবে। আমরা এতক্ষণ খুব সুন্দরভাবেই অরিত্রের এই সফলতার বিষয়ে, তার জীবনের বিষয়ে আলোচনা করলাম। আমরা আগামী দিনে আরও একটি সাক্ষাৎকার নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আজকের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে সমস্ত দর্শক বন্ধুদের পক্ষ থেকে এবং এই নিউক্লিয়াসের পক্ষ থেকে অরিত্রকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আবারও একবার বলবো, ওর জীবনের সফলতার শীর্ষে পৌঁছে যাক। অরিত্র, আমাদের এখানে আসার জন্য আবারও একবার তোমাকে ধন্যবাদ। নমস্কার। আমাদের আজকের আলোচনা সভা আমরা এখানেই শেষ করছি।